স্যার তমজিৎকে কল করলাম, ও তো ফোন রিসিভ করছে ঠিক না। আছে, আই এনিওয়ে গেস চলো চলো, ঠিক আছে। স্ক্রিন ঠিক আছে তো, ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন লাস্ট ফিউ ক্লাসেস আমরা কি ডিসকাস করছিলাম, সেই একই কথাবার্তা একটু স্টার্টিং এ বলতেই হয়। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বেসিক্যালি ডেসক্রাইব করছে ডিস্ট্রিবিউশন, এই কথাটা বারবার আমাদের এখানে এসেছিল। ডিস্ট্রিবিউশন আমরা করছিলাম যে মেকানিক্যাল প্যারামিটারটা, সেটা হচ্ছে এনার্জিটা। সেই রকম ডিস্ট্রিবিউশন আমরা দেখলাম দুভাবে করা যায়। যদি লার্জ স্কেলে করি, ম্যাক্রোস্কোপিক স্কেলে বাইরে থেকে, তখন আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাই তাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাক্রো স্টেট। আর যদি তখন আমরা সিস্টেমটাকে কতগুলো বক্সে আবার সেই ভাগ করে নিই, প্রতিটা বক্সকে আমরা বলি এনার্জি লেভেল। বক্সটাকে ভাগ করি হচ্ছে ইন টার্মস অফ দ্য যেসব পার্টিকেলগুলো এনার্জি খুব কাছাকাছি, অ্যাসাইনিং দেম অ্যান অ্যাভারেজ এনার্জি ভ্যালু। সেই অ্যাভারেজ এনার্জি অনুযায়ী তখন বক্সগুলোকে ভাগ করছি। আর ইনসাইড দ্য এনার্জি লেভেলস তখনও কিন্তু ভ্যালুগুলো বসে আছে, সেগুলো হারিয়ে যায়নি। তাহলে ith লেভেলে আমরা যদি ধরে নিই ইনসাইড দ্য এনার্জি লেভেলস অ্যালাউড এনার্জি ভ্যালুজ আর জিআই, যাদেরকে টেকনিক্যালি বলা হয় হচ্ছে এনার্জি স্টেটস। আর যদি ধরে নিই আমরা এখানে ni নাম্বার অফ পার্টিকেলস ঢুকিয়েছি, যাদের অ্যাভারেজ এনার্জি ভ্যালু হচ্ছে এপসাইলন i, তাহলে মনে রাখতে হবে যে ইন জেনারেল you can get a huge number of distribution inside each energy level. That huge number is called the microstates. So macrostate-টাকে আমরা সিম্পলি এইভাবে লিখি, আর মাইক্রোস্টেটটাকে আমরা লিখি হচ্ছে বিভিন্ন বই বিভিন্ন কনসেপ্ট লেখা থাকে। অনেক সময় আমরা আজকে একটু অন্য সিম্বল ইউজ করতে পারি, অনেক সময় অনেক বই এরকম লেখা থাকে, সেটা কোনো প্রবলেম না, সেটা নট সাচ এ বিগ ডিল। তবে একটা দুটো কন্ডিশন মনে রাখতে হবে, কি টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ গিভেন বাই দিস, আর total number of particles given by this, আর total volume is a fixed one. In general, N, V and E, these three things are the essential parameters of any system. তবে মনে রাখতে হবে these two things are very large initially, এটা আমরা assume করে নিই। ছোট হলে কি করতাম সেটা পরে আমরা দেখতে পারবো, সেটা আলাদা কথা। আমরা এর পরে দেখেছি what are the different formulae to calculate the number of microstates. That formulae again depend on whether the particles inside the system are distinguishable or indistinguishable. Now that is the important thing in StatMech, and that is why we divide the StatMech in two categories. One is classical and one is quantum. But the sense of this division has nothing to do with the so-called classical mechanics and quantum mechanics. এটা কিন্তু আমাদের clarify করতেই হবে। Because classical statistical mechanics can be applied to those particles of a system. কোথায় অ্যাপ্লাই করতে পারবো বলো দেখি? মনে আছে? কি স্যার একবার বলুন স্যার। এইটুকুন যা বললাম শোনা গেছে তো স্যার? কি হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে মানে মানে মাঝখানে আটকা যায় না স্যার, ওই যে ওই জায়গাটা কি মানে কোয়ান্টাম আর ক্লাসিক্যালে ভাগ করব। আমরা এইটুকুন মাইক্রো আর ম্যাক্রো দেখার পর আমরা বের করছিলাম কি হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মুলে টু ক্যালকুলেট দ্য মাইক্রো এন্ড ম্যাক্রো স্টেটস। আর সেই ক্যালকুলেটটা করতে গিয়ে আমরা দেখলাম যে StatMech first of all should be divided into two categories. That means how the particles, whether the particles are distinguishable or not, that is the main basic criteria to find the number of microstates. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দেখা দিবে। এই জন্য StatMechটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি। One is called the classical statistics, other is called the quantum statistics. But এখানে classical আর quantum বলতে we should not mean by our so-called classical mechanics and quantum mechanics. No, তা কিন্তু নয়। Because microstate always deals with microscopic things, একদম ভিতরের সঙ্গে কানেক্টেড আমরা করি সব সময়, ঠিক আছে? আর একটা কথা তার আগে একটু বলে দিই যে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটির সঙ্গে যে মাইক্রোস্কোপিক কোয়ান্টিটিটাকে আমরা ম্যাচ করাতে চাই, দ্যাট ওয়াজ আওয়ার বেসিক এইম, সেটাই তো আমাদের লক্ষ্য ছিল। তা আমরা এই জিনিসটা কিন্তু আমরা অ্যাডভান্টেজ বা সফল হয়েছিলাম, ইউ আর সাকসেসফুল ইন দিস থিং। One macroscopic quantity was the entropy of the system, and the microscopic quantity is basically the number of microstates, and we have connected these two things by K log omega.
তার কেনটা হয়েছিল আমরা সব লজিক্যালি এগুলো এস্টাবলিশ করেছিলাম, কেন কেন এগুলো হলো। যাক, কিন্তু আসল কথাটা হচ্ছে আমার না হয় এটা তো ম্যাক্রোস্কোপিক্যালি ক্যালকুলেট করতে পারবো, যদি আমরা এর সঙ্গে এইভাবে কানেক্টিং করে ক্যালকুলেট করতে চাই, সো উই হ্যাভ টু ফার্স্ট ক্যালকুলেট দ্য নাম্বার অফ মাইক্রোস্টেটস। কিন্তু সেটা তো গিয়ে করতে দেখা গেল যে ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমের জন্য ওমেগা ক্যান টেক ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা। তাহলে ফার্স্ট অফ অল এই ডাব্লিউ ক্যালকুলেট করার আগে আমাকে চিন্তা করতে হবে যে where or why we should categorize statistical mechanics. আমাকে কেন এই ডিভিশনটা করতে হচ্ছে, যে আমরা একবার বলছি ওয়ান ইজ কল্ড দ্য ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, আর একটাকে আমরা বলছি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। এবার ক্লাসিক্যাল বলতে গেলে আমরা কি বুঝি, সেই ক্লাসিক্যাল মেকানিক্স তা কিন্তু না। উই আর ক্যালকুলেটিং দ্য মাইক্রোস্টেটস, মানে সবই কিন্তু এখানে মাইক্রোস্কোপিক লেভেলেই আছে, বড় কিন্তু কেউ হয়ে যায়নি। তাহলে ক্লাসিক্যাল মানে এখানে কি দাঁড়াচ্ছে? which is a distinguishable আর পার্টিকেলস, যেখানে পার্টিকেলস আর ডিস্টিংগুইশেবল, তার মানে তুমি সবকটা পার্টিকেলকে নাম দিতে পারো কিভাবে, এ বি সি এইভাবে। কিন্তু তাহলেও তো এটা ক্লিয়ার হলো না যে তুমি বলছো পার্টিকেল গুলো খুব মাইক্রোস্কোপিক লেভেলেই আছে, তুমি চোখে তো দেখতে পাচ্ছ না। আমি যদি একটা সিস্টেমকে এখানে এক্সাম্পল হিসেবে নিই, তাহলে আইডিয়াল গ্যাস মলিকুলস ধরো, আইডিয়াল গ্যাস মলিকুলস। তুমি কি চোখে দেখতে পাচ্ছ গ্যাস মলিকুলস গুলোকে ভিজিবল? নো, দেখা যায় না। তাও কিন্তু তুমি ইউ আর সেইং দ্যাট দে, আমরা এখনো পর্যন্ত বলছি যে if you assume that the ideal gas molecules obey classical statistics, that means they are distinguishable and that means they can be tagged as A, B, C. তাই বা কি করে সম্ভব? তা কি সত্যিকারে সম্ভব? ডিস্টিংগুইশেবল মানে তাহলে কি দাঁড়ালো, মানে অ্যাকচুয়াল ডিস্টিংগুইশেবল কথাটা মানে কি? আমি না হয় এবিসি করে ট্যাগ করবো পরে, ডিস্টিংগুইশেবল কথাটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে মানেটা কি দাঁড়াচ্ছে? কি বলেছিলাম? মানে স্যার ওয়েভ ফাংশন হিসাবে যে এক একটা মানে পার্টিকেলস কে আমরা ডিফাইন করি, ওই ওয়েভ ফাংশন গুলো হচ্ছে মানে ওভারল্যাপ হবে না, ওভারল্যাপ, তারা একদম ডিস্টিংক্ট ওয়েভ ফাংশন, দুটো পার্টিকেল ডিস্টিংক্ট ওয়েভ ফাংশন। হ্যাঁ, মানে ফার অ্যাপার্টও থাকবে। কি থাকবে বলো? ফার অ্যাপার্ট, ফার অ্যাপার্ট, তার মানে পার্টিকেল গুলো খুব দূরে দূরে সরে আছে, ফার্স্ট কন্ডিশন এটা। আর সেই কন্ডিশনটার জন্যই যদি আমি ওয়েভ ফাংশন ডিফাইন করি দুটো পার্টিকেলের জন্য, টোটাল সিস্টেমটার ওয়েভ ফাংশন কিন্তু সুপার ইম্পোজ অফ দ্য টু ওয়েভ ফাংশন তুমি বলতে পারবে না। ঠিক আছে? মানে তুমি যদি ভাবো যে দুটো টর্চের লাইট ফেলছো দেওয়ালের উপর, তাহলে সেখানে কিন্তু এখানে দুটো টর্চের লাইট দিয়ে কোনোদিন কি দেওয়ালের মধ্যে ফেললে ইন্টারফারেন্স হয়? না, হয় না। কিন্তু দুটো লাইটই সাদা সাদা স্পট হয়ে বসে থাকে। একদম সেম ব্যাপারটা হচ্ছে এখানটা, এখানে কোনো ইন্টারফারেন্সের মতো ঘটনা সুপার ইম্পোজিশন হবে না। ঠিক আছে? দুটোই নিজস্ব ফর্মে থাকবে, ইনট্যাক্ট। এই জন্যই তুমি বুঝতে যাওয়ার জন্য, আমাদের বোঝার জন্য, টু মেক দিস থিং মোর আন্ডারস্ট্যান্ডেবল, আমরা তখন কি করলাম, পার্টিকেল গুলো গায়ে গায়ে, যেহেতু তারা ফার অ্যাপার্ট আমি ধরে নিচ্ছি আছে, ওয়েভ ফাংশন ওভারল্যাপ করছে না, তাই মোটামুটি লোকজনকে বোঝানোর জন্য হ্যাঁ এ বি সি করে নাম দিয়ে দিয়েছে। কিন্তু ভেতরের মানেটা কিন্তু অন্যরকম, ওরকম করে চোখে দেখা যাচ্ছে না কিন্তু। ওকে, দ্যাট থিংস চেঞ্জ ইন সাম আদার কেসেস। এটা কিন্তু সব জায়গায় সত্যি হচ্ছে না। ইন সাম আদার কেসেস লাইক ইলেকট্রনস, প্রোটনস, আলফা পার্টিকেলস, ডয়টারন, অর আইডিয়াল মলিকুলস, যেমন গ্যাস মলিকুল, এরকম একটা তুমি ব্ল্যাক বডি রেডিয়েশন ধরতে পারো যেখানে ফোটন গ্যাস আছে। সো ওইসব ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে তুমি কিন্তু সেখানে পার্টিকেল গুলোকে ডিস্টিংগুইশ করতে পারছো না। দ্যাট মিন্স দ্য পার্টিকেলস আর নট ফার অ্যাপার্ট। ফার্স্ট পয়েন্ট ইজ দিস, যেহেতু তারা ফার অ্যাপার্ট না, দ্যাট মিন্স তাদের ওয়েভ ফাংশন গুলো এবার ওভারল্যাপ করতে পারে। আর যদি ওয়েভ ফাংশন ওভারল্যাপ করে, তাহলে সিস্টেমটার টোটাল ওয়েভ ফাংশনটাকে লিখতে হবে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্যাট ইন্ডিভিজুয়াল পার্টিকেল ওয়েভ ফাংশন। আর তুমি যখন লিনিয়ার কম্বিনেশন নেবে, কম্বিনেশন নেওয়া মানে শুধু তো অ্যাডিশন না, সেখানে সাবট্রাকশনও হতে পারে না, মানে ইন্টারফারেন্স হচ্ছে। ইন্টারফারেন্সটা কনস্ট্রাকটিভ হতে পারে, ডিস্ট্রাকটিভ হতে পারে।
ডিস্ট্রাকটিভ হতে পারে। যদি সেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় তখন সেই সব ওয়েভ ফাংশনটাকে আমরা বলি Bosons. সিমেট্রিক। সিমেট্রিক ওয়েভ ফাংশন। Symmetric. আর যে পার্টিকেল গুলো এটাকে ফলো করে তাদেরকে আমরা বলি বোসনস। Bosons. ঠিক আছে। আর এই সিমেট্রিক ওয়েভ ফাংশনের ক্যারেক্টারটা হলো যে যে কোনো একটা এনার্জি স্টেটে যদি কোনো একটা বোসন থাকে তাহলে সে সবসময় চাইবে তার ওই স্টেটে যেন আরো বোসন আরো চাই, ওর তাতে কোনো অসুবিধা নেই। So there will be no restriction in the number of particles to accommodate in a given energy state if the particles are bosons. ঠিক আছে। তাহলে প্রথম কথা, কোয়ান্টামে কিন্তু কেউই ডিস্টিংগুইশেবল না, সবাইকে তুমি এ দিয়ে ডিনোট করছো বোঝানোর জন্য। তাহলে এর একটা ভাগ পাওয়া গেল, তাকে তুমি বলছো বোসনস, আর তারা যে স্ট্যাটিস্টিক্স ফলো করে তাকে তুমি বলছো হচ্ছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আর একটা কেস কি হলো, যেটা উল্টো কেসটা, যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে অফ দ্য ওভারল্যাপিং ওয়েভ ফাংশন, যার ফলে কি হচ্ছে যদি একটা এনার্জি স্টেটে একটা পার্টিকেল থাকে সে কোনোদিন অ্যালাউ করবে না ওই স্টেটে আরো অনেক পার্টিকেল চলে আসে, আরেকটা পার্টিকেলস কোনোদিন অ্যালাউ করবে না। তার মানে দ্যাট ইজ টেকনিক্যালি নোন অ্যাজ, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, দিস ইজ কল্ড দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুসিভ। একদম সত্যি কথা। and these particles are known as fermions and they follow what we know by Fermi-Dirac statistics. এই তো ছবির মতো ক্লারিফিকেশন নিয়ে ভালো করে সাবজেক্টটা পড়ো, সারা জীবন তো এগুলো পড়তে হবে আস্তে আস্তে। আর যেগুলো এক্সাম্পল আমরা পরীক্ষার পারপাসে পড়বো, অনেক এক্সাম্পল দেওয়া যায়। এইটা আমরা অ্যাপ্লাই, যেমন দেখো ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স কে আমরা বলে দিই, এটাকে আমরা বলে থাকি ম্যাক্সওয়েল বোলজম্যানও, আগেও বলেছি। এটা আমরা অ্যাপ্লাই করব কোথায়? টু চেক আউট দ্য প্রপার্টিজ অফ আইডিয়াল গ্যাস মলিকিউলস, অবভিয়াসলি। আইডিয়াল গ্যাস কোথায় বোসনসটা বা বিজটাকে অ্যাপ্লাই করব? ফোটনস এর জন্য স্যার। একদম, ফোটনস ইন ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন বিবিআর লিখলাম। আর ফার্মি ডিরাকটাকে কোথায় অ্যাপ্লাই করব? আমাদের সিলেবাসে কোথায় আছে অ্যাপ্লিকেশনটা? ইলেকট্রনস এর উপরে। মনে রাখতে হবে, এইভাবে কথাটা বলবে, ফ্রি ইলেকট্রনস ইন মেটাল। ফ্রি ইলেকট্রন ইন দ্য মেটাল। ইলেকট্রন তো সব জায়গাতে আছে না, সেমিকন্ডাক্টর ইলেকট্রন আছে, ওখানে অ্যাপ্লাই করা যায়। কিন্তু আমরা কোথায় অ্যাপ্লাই করব আপাতত? ফ্রি ইলেকট্রনস ইন মেটাল। এইসব কথাবার্তা বলার পর উই হ্যাভ ফাউন্ড দ্য ডিফারেন্ট টাইপস অফ ফর্মুলা। আমরা ওগুলো ডিরাইভ করবো না, কারণ আমাদের অত ডিরাইভেশনটা পরীক্ষাতে আসে না, প্রবলেমটা পরীক্ষায় করতে দেয়। যেমন তোমাকে বলে যে ডিস্ট্রিবিউট টু পার্টিকেলস ইন 3 এনার্জি স্টেটস ইন এ সিঙ্গেল এনার্জি লেভেল, মানে আইটাকে তুমি একটা ধরে নেবে, তার মধ্যে 3টে ভাগে ভাগ করবে, জিটাকে 3 ধরবে, এন আইটাকে তুমি ধরলে 2, এন্ড ইউ আর গেটিং ডিফারেন্ট ফর্মুলা। তার মানে তোমাকে কিন্তু ডাব্লিউটা ক্যালকুলেট করতে হবে, তুমি ক্যালকুলেশন গুলো করেছো, একটা জিআই টু দি পাওয়ার এনআই, একটা সে এনআই ফ্যাক্টোরিয়াল বা এত, ঠিক আছে? সেগুলোকে একটু মেমোরাইজ করতে হবে হাতে লিখে লিখে, আর কিছুই না। সো স্ট্যাটমেকের অ্যাপ্লিকেশন পার্টের আগেও না আমাদের না অনেক জিনিসপত্র শিখতে হয় অ্যাজ এ প্রেসক্রিপশন টাইপ থিং। এই টুলস গুলো আমরা কিন্তু এখনো যে টুলই শিখে যাচ্ছি, মানে এই টুল শেখাটা কিন্তু কোনোদিন বন্ধ হবে না। তুমি যতই এমএসসি করো না কেন, যতই পিএইচডি করো না কেন, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কাজ করতে গেলে তোমাকে বারবার কিন্তু ওই যন্ত্রপাতিগুলোকে নিয়েই তোমাকে চর্চা করতে হবে। মানে কোয়ান্টামে সেই ব্যাপারটা অনেক সময় থাকে না, তুমি যন্ত্রপাতি ওখানে খুব বেশি নেই, ম্যাট্রিক্সে কিছু গুণ করলাম, কিছু ইন্টিগ্রেশন করলাম, যন্ত্রপাতি খুব কম, ওখানে ফিজিক্সটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন পার্টটাও খুব ডিপলি হয়ে যায়। পারটারবেশন থিওরি পড়লাম, ডাব্লিউকেবি সব পড়বে আস্তে আস্তে এগুলো। এখানে অ্যাপ্লিকেশন পার্টটা পড়বে, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে যন্ত্রপাতিগুলো শিখতে হচ্ছে আলাদা করে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। মানে তুমি এরকম কোনোদিন ভাববে না স্ট্যাটমেকে আমরা এত অ্যাপ্লিকেশন পার্টে যাচ্ছি না কেন, শুধুই শিখে যাচ্ছি, কিছু করার নেই বাবা। এই জিনিসটাই এমন যে তোমাকে যদি ভেতরের সঙ্গে বাইরে কানেক্ট করতে হয়, তোমাকে একদিন ওটা শেষ করলে হবে না, সেই কানেকশনটা দীর্ঘদিন ধরে তোমাকে এস্টাবলিশ করে দিতে হবে, ঠিক আছে? আর এইবার এতক্ষণ পর্যন্ত আমরা এত যে গল্প গুজব করলাম, নাম্বার অফ এনার্জি লেভেলস, বক্স ভাগ করছি, তার মধ্যে জিআই নাম্বার অফ স্টেটস বলছি, আমরা নাম্বার অফ মাইক্রোস্টেটও গুনতে পারছি, এই যে এত কথা বললাম, এগুলো মিথ্যা কথা, সিম্পলি আর রংস। কোথায় মিথ্যা কথা? ফ্রম দ্য প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ দে আর টোটালি ফেক। ফ্রম দ্য প্র্যাকটিক্যাল, টোটাল ফেক বলবো না, অ্যাপ্লাই করলে অ্যাপ্রক্সিমেটলি এগুলো ঠিকঠাক আছে, কিন্তু যদি সত্যিকারের একটা সিস্টেম, একটা আইডিয়াল সিস্টেমকে নিয়ে তুমি ডিল করতে চাও, একটা প্র্যাকটিক্যাল সিস্টেম, আইডিয়াল বলবো না, প্র্যাকটিক্যাল সিস্টেমকে নিয়ে, এটা কি সত্যি সম্ভব? ইজ ইট পসিবল টু কাউন্ট দ্য নাম্বার অফ এনার্জি স্টেটস ইন এ সিস্টেম, টু কাউন্ট দ্য নাম্বার অফ পার্ট? কাউন্ট করা কি সত্যি সম্ভব নাকি?
হতে পারে দুটো পার্টিকেল আছে, তিনটে এনার্জি স্টেট, তুই বুঝে গেলি? কি রে বল? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এতক্ষণ যেগুলো করলাম ঠিক আছে, বোঝানোর পারপাসে তুমিও আমিও একটা সার্টেন জিনিসকে নিয়ে বোঝানোর চেষ্টা করছি, তুমিও ধরে নিচ্ছ এগুলো, তুমি ধরে নিচ্ছ মানে কি তুমি অ্যাজিউম করছো যে হ্যাঁ লজিক্যালি দিস আর ভেরি মাচ অ্যাকসেপ্টেবল, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে এই যে জিআই টু দি পাওয়ার এনআই বা এনআই ফ্যাক্টোরিয়াল, মানে তোমায় কতগুলো জিনিস কাউন্ট করে দেখানো হলো, বল নিয়ে এসে এ বি সি ট্যাগ লাইন করে এ বলে, দিস আর অ্যাকচুয়ালি নট ট্রু ইন ভেরি প্র্যাকটিক্যাল সেন্স। এগুলো বাচ্চাদের জিনিস, একটা ভেরি চাইল্ডিশ থিং অ্যাকচুয়ালি। In the most practical scenario, whether it is ideal gas molecules, whether there are electrons in metals, whether there are photons in a black body radiation, you cannot count the number of particles or number of states in a discrete fashion. তুমি এইভাবে সামেশন করে কোনো কিছু করতে পারো না, ওই প্রভিশনটাই তো ওখানে নেই, তোমাকে একটা সুযোগটাই দেবে না, ঠিক আছে? এতক্ষণ বললাম সেগুলো ভুল না, কিন্তু সেগুলো কি বলবো, not too much practical or not too much physically acceptable, এই কথাটা বলা যেতে পারে। এগুলো বোঝার জন্য ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস ঠিক আছে, হ্যাঁ পরীক্ষাতে তো এগুলো থাকবে অবশ্যই এই কথাবার্তাগুলো, কিন্তু ফর ফিজিক্যাল অ্যাপ্রোচ, ফর ফিজিক্যাল ট্রু ফিজিক্যাল অ্যাপ্রোচ, দিস থিংস আর নট প্র্যাকটিক্যালি অ্যাকসেপ্টেবল। বোঝা যাচ্ছে? অর্থাৎ এই যে ছবিটা আমরা একদম প্রথম দিন বা আজকেও আঁকলাম, এই যে যেটাকে আমরা বলে থাকি এনার্জি লেভেল ডায়াগ্রাম, এনার্জি লেভেল, আচ্ছা তোকে যদি কোথাও জিজ্ঞেস করে যে কোনো, তুমি তো এতদিন অ্যাটমিক মলিকুলার ফিজিক্স পড়েছো, ও বোসনস আর ফার্মিয়নসে কিন্তু আমরা স্পিনটাকেও ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা লাস্ট আমাদের লেকচার ছিল। একটা হাফ ইন্টিগ্রাল স্পিন আর একটার মধ্যে ইন্টিগ্রাল বা জিরো স্পিন। জিরো স্পিন দেখা যায় রে, এটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ভাববি তো এটা নিয়ে একটু, জিরো স্পিন কার হয়? হ্যাঁ স্যার, এই ফোনন। বাবা ফোনন কি বলতো? ফোনন হচ্ছে স্যার হচ্ছে মানে দুটা, মানে একটা অ্যাটমের মধ্যে, মানে একটা অ্যাটমের মধ্যে যে মলিকিউলস গুলো থাকে ওগুলো তো হচ্ছে ল্যাটিসের মধ্যে ডিস্ট্রিবিউট থাকে। তো আমি যদি মানে টেম্পারেচার দিই, তো টেম্পারেচার মানে একটা অ্যাটমের মানে টেম্পারেচার দিচ্ছি, তো টেম্পারেচারটা ওই দুটা ভিতরের মানে একটা অ্যাটমে দুটা পার্টিকেলের মধ্যে মানে যে প্রসেসে ফ্লো হবে, তো ওই মানে ফ্লো হওয়ার মানে যেরকম হচ্ছে আমাদের হচ্ছে ফোটন যেরকম একটা ইনফরমেশন নেয়, তেমনি ওই যে অনেকটা খারাপ বলিস, মানে ফোটনটা কিন্তু আইনস্টাইন অ্যাজিউম করেছিল, হ্যাঁ একদমই, যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ফ্লো করবে তার এনার্জিটা যাবে ডিসক্রিট বান্ডেলের মতো, এনার্জিটা হচ্ছে হ্যাঁ ওটা হ্যাঁ ওরকম যে মানে যায়। আমি একদম সামারাইজ করে বলছি যে ফোটনকে যদি আমি বলি কোয়ান্টাইজড or discrete form of energy when the electromagnetic radiation propagates, যদি রেডিয়েশন ওয়েভের মতো যায়, এনার্জিটা যাবে কিন্তু ওইরকম প্রপার প্যাকেট হিসেবে, বান্ডেল হিসেবে। হ্যাঁ তোমাকে যদি কেউ বলে যে আমাদের মনে করো একটা সলিড ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ আমি খুব সহজে কথাটা বলছি, তার মধ্যে তুমি ধরো ইলাস্টিক কোনো, দেখো ইলাস্টিক ওয়েভের জন্য তো মিডিয়াম দরকার, ওখানে ছিল আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কোনো মিডিয়াম চাইছিলাম না, তখন ফোটন এসেছিল। কিন্তু সলিডের মধ্যে যে মিডিয়াম আছে সেখানে আমরা প্রথমে প্রপাগেট করাই ইলাস্টিক একটা ওয়েভ চেষ্টা করি, এবং সেই প্রপাগেশনটা কি করে করাই, ভিতরে যে অ্যাটমস গুলো বসে আছে ইন এ পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট ল্যাটিসের মতো বসে আছে, তাদেরকে আমরা একটু একদম সোজা বাংলায় দে আর ডিস্টার্ব, দে আর ভাইব্রেটেড, আমরা একটু নড়িয়ে দিই তাদেরকে। তারা যে নড়তে শুরু করে, তার মানে তাদের যে নড়ছে যে ভাইব্রেশন, দ্যাট মোডস অফ ভাইব্রেশন ক্যান বি অফ টু টাইপস। পড়েছো এগুলো তোমরা? দেয়ার আর টু মোডস অফ ভাইব্রেশন, একটাকে বলা হয় অ্যাকোয়াস্টিক্যাল ভাইব্রেশন, একটাকে বলা অপটিক্যাল ভাইব্রেশন মোড, মনে আছে? অপটিক্যাল, হ্যাঁ ঠিক আছে। এই দুটো ভাইব্রেশন মোড তুমি দুভাবে ভাবতে পারো, যদি ক্লাসিক্যালি ভাবো তাহলে ভাবতে পারো যেটা ওয়েভ প্রপাগেট করছে ল্যাটিসটার মধ্যে দিয়ে, কিন্তু যদি কোয়ান্টাম মেকানিক্যাল পিকচারে ভাবতে হয়, অর্থাৎ এনার্জিটা কি করে প্রপাগেট করছে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে, তখন তোমায় কিন্তু এনার্জি ডিসক্রিটাইজেশনটাকেই অ্যাজিউম করতে হবে। তার মানে যা ডিসক্রিট এনার্জি ইন কেস অফ দ্য ইলাস্টিক ওয়েভ,
ইনসাইড এ মিডিয়াম, ঠিক আছে? বা কোয়ান্টাইজড, এভাবে ভাবো কোয়ান্টাইজড ইলাস্টিক ওয়েভ। আমরা যেমন বলেছিলাম কোয়ান্টাইজড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাকে আমরা ফোটন বলেছিলাম, সেরকম কোয়ান্টাইজড ইলাস্টিক রেডিয়েশন, ইলাস্টিক ওয়েভকে আমরা বলবো ফোটন। যখন কোনো ইলাস্টিক ওয়েভ কোনো সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে প্রপাগেট করবে, তার যখন এনার্জির টার্মস আমরা ভাববো কোয়ান্টাইজ টার্মসে, কারণ তখনও ক্লাসিক্যাল পিকচার অ্যাপ্লাই করলে রেজাল্টগুলো ঠিকঠাক পাওয়া যায় না, অনেক রেজাল্ট পাওয়া যায় না, তখন ধরে নিতে হয় যে তার এনার্জিটা প্যাকেট হিসেবেই গেছে, যতই সেটা ওয়েভ স্ট্রাকচার থাক না কেন, তখন সেই প্যাকেট স্ট্রাকচার ডিসক্রিট স্ট্রাকচারটাকে আমরা ফোনন। যেরকম ম্যাগনন আছে, স্পিনন আছে, ঠিক আছে? মানে সবারই দুখানা করে রূপ আছে, একটা করে ক্লাসিক্যাল, একটা করে কোয়ান্টাম। এখন কখন কোনটা লাগবে আমি এগুলো অনেকবার ক্লাসে বলেছি, সেটা ডিপেন্ড করছে হোয়াট কাইন্ড অফ এক্সপেরিমেন্টস ইউ আর ডুইং, সিস্টেমটার সঙ্গে তোমার অবজারভারি ইন্টারাকশনটা কেমন, এই সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু সিস্টেমটা কখন ওয়েভ দেখাবে আর কখন পার্টিকেল দেখাবে বা কোয়ান্টাইজ ম্যানার দেখাবে। মানে পার্টিকেল তো না, এনার্জি দেখানো মানে কিন্তু সেটা পার্টিকেল নেচার দেখাচ্ছে। এতদিন কোয়ান্টাম পড়েছো, তার মানে কিন্তু ভেবো না পার্টিকেল হয়ে যাচ্ছে, সে পার্টিকেল লাইক বিহেভিয়ার দেখাচ্ছে, এটা মাথায় রেখে। পার্টিকেল লাইক বিহেভিয়ার মানে দুখানা প্যারামিটার দিয়ে তাকে তখন রিপ্রেজেন্ট করতে পারি, একটা মোমেন্টাম আর একটা এনার্জি। এনার্জি কথাটা বলেছে প্ল্যাঙ্ক, আইনস্টাইন, আর মোমেন্টামের কথা বলেছে ডা ব্রগলি, ঠিক আছে? আবার সেটাই যদি ওয়েভের প্যাটার্ন দেখতে হয়, তারই যদি ওয়েভের মতো ক্যারেক্টার দেখতে হয়, তাই তখন আমার দুটো জিনিস আসবে, একটা আসবে নিউ ফ্রিকোয়েন্সি, একটা আসবে ল্যামডা। এই তো মানে আমরা ওখানে বলে থাকি যে যেমন আমরা বলি না আমাদের দুর্গা ঠাকুরের 10 মহাবিদ্যা রূপ, তা এরকমই পার্টিকেল বা ওয়েভেরও দুটো রূপ। তার মানে কিন্তু তারা চেঞ্জ হয়ে যাচ্ছে না, রূপটা এমন ভাবে দেখাচ্ছে যখন যেটা তার দরকার। মানে বিষ্ণুর যে 10 অবতার, সে সবসময় কি সব অবতার নিয়ে থাকবে তা না, কখনো তার দরকার কৃষ্ণের অবতার, সে কৃষ্ণ হিসেবে আসবে, আর কখনো তার দরকার হচ্ছে কলির অবতার, আর কখনো তার দরকার হয়তো করোনা অবতার, করোনা হয়ে চলে আসলো। দ্যাট ডিপেন্ডস, তো ডিপেন্ড করবে সিচুয়েশনটার উপর। সবই এখানে ঝামেলা আছে, কোয়ান্টাম মানে প্রচুর ফিলোসফিক্যাল কথাবার্তা, ঢুকছি না। এনিওয়ে, তাহলে স্পিন ব্যাপারটা নিয়েও ভালো করে একটু বাড়িতে আবার ভালো করে পড়বে। তবে আবার বারবার বলছি যে এতক্ষণ ধরে যে ডিসক্রিট কথাগুলো বলে আসছি, for most practical cases this is not physically acceptable. আবার বলছি, not physically acceptable. So that means you have to now enter in continuous or continuum, যেটাকে বলি আমরা statement. And in case of continuum statement, আমরা যদি এনার্জি লেভেল ডায়াগ্রামটাকে ড্র করি, তোমাকে যদি পরীক্ষায় কেউ জিজ্ঞেস করে বা কোনো ইন্টারভিউতে হোয়াট ডু ইউ মিন বাই এনার্জি লেভেল ডায়াগ্রাম, কি বলবে? This is nothing but a graphical or and pictorial representation of the allowed energy values of the particle of the system. যেসব এনার্জি ভ্যালুগুলো অ্যালাউড আছে আমি সেগুলোকে ছবির আকারে আঁকতে পারি, যেমন হাইড্রোজেন অ্যাটম -13.6 ইলেকট্রন ভোল্ট, তারপর এটা -3.4, তারপর এটা হয়তো কত হয় রে থার্ড লেভেলটায় গেলে পরে? ও স্যারের মনে না বলো, কিছু প্রবলেম? কি একটা টাইম লিমিটের কি একটা, ঠিক আছে, ওটা টাইম লিমিটটা না কিছু হয় না, বলে দেবো তখন আসলে। ওটা বেশি টাইম লিমিটটা আজকে বেশি করে দিয়েছি একটু, কারণ আমি তো সারাক্ষণ এই জুমটা রাখি না, যখন লাগে তখন ইনস্টল করি, তা ফ্রি গিফটটা চলে আসে অলরেডি। এটা একটা সুবিধা এই অ্যাপটা, সবসময় রাখবে না ফোনে, যখন লাগবে তখন পড়ানোর আগে ইনস্টলটা করে নেবে, এটাই বেটার। আচ্ছা, এটা বলছিলাম ওই হাইড্রোজেনের যেমন থার্ড লেভেল এনার্জিটা কত হয়, -1.8 বা সামথিং। তবে তুমি যদি প্লট করো, একটাকে এখানে করলে প্লট, তোমাকে সার্টেন গ্যাপ রেখে কিন্তু প্লটটা করতে হবে, যাতে তুমি বুঝতে পারো যে এটা যদি -13.6 হয়, এটা -3.4, এটা আবার -1.2, গ্যাপিং গুলোর মধ্যে তো একটা মানে রাখতে হবে না। তুমি ইচ্ছা মতো ফাঁক করে দিয়ে গেলে তা তো আর বোঝা গেল না, ফিজিক্যালি মান দাঁড়ালো না। তাহলে প্লটিং অর পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যালাউড এনার্জি স্টেটস উইথ সুইটেবল উইথ প্রপোর্শনাল লিমিটস, মানে তুমি ঠিকঠাক ভাবে যদি স্কেলিং উইথ সুইটেবল স্কেল অনুযায়ী যদি তুমি প্লট করো, সেই গ্রাফিক্যাল প্যাটার্নটাকে তুমি বলছো এনার্জি লেভেল ডায়াগ্রাম, ঠিক আছে? এখন মুশকিলটা হলো ইন দ্য কন্টিনিউয়াম ডোমেন, ইন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল কেস, সিন্স দেয়ার আর হিউজ নাম্বার অফ অ্যালাউড এনার্জি স্টেটস, জিটা কিন্তু ওই যে জিটা আমরা বলেছিলাম না, আমরা তো অনেকগুলো বক্স দেখেছিলাম তাই না প্রথমে, এটা ফার্স্ট লেভেল,
এটা সেকেন্ড লেভেল, তারপরে একটা আয়েত লেভেল করেছিলাম, হুম এটা 1, এটা 2, এটা ধরো আয়েত লেভেল। তার মধ্যে আমি আবার আরো ভাগ করেছিলাম অ্যালাউড ভ্যালু গুলোকে, বলেছিলাম এটা G1 নাম্বার অফ অ্যালাউড ভ্যালু আছে। এই ভাগগুলো আর করা যাবে না। প্র্যাকটিক্যালি এত এত কোটি কোটি পার্টিকেল আছে আর এত পসিবিলিটি হতে পারে, আর তাদের অ্যালাউড এনার্জি স্টেটস বা এনার্জি ভ্যালুগুলো এত হতে পারে, ইউ ক্যানট গ্রুপিং ইন দিস ডিসক্রিট ম্যানার। তুমি এই গ্রুপটা করতেই পারো না, তার মানে আর বক্স তো থাকবেই না। আর এই যে নাম্বার গুলো রেখেছিল জি ফি করে নিয়ে, প্রথম কথা বাইরের 1, 2 গুলো আর নেই, আর এই G1 G2 বলেও কিছু নেই, আর সমস্ত কিছু মিলে গিয়ে এখন হয়ে গেছে হচ্ছে এরকম, মানে একটা ব্যান্ডের মতন, একদম কন্টিনিউয়াস ব্যান্ড হয়ে গেছে, দেখতে একদম কন্টিনিউয়াস ব্যান্ড। তুমি এখানে এনার্জি গুলোকে প্লট করেছো, কিন্তু এত গায়ে 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 আছে যে তুমি একটার সঙ্গে পরেরটার কোনো ডিফারেন্সিয়েট করতেই পারছো না। তাহলে এখানেও যদি তোমাকে still if you want to apply statistical mechanics and if you, তার মানে তুমি still ভাবতে চাও how the particles now are distributed, কি করে এটা ভাববো in terms of the energy, আমার তো ওইটাই কাজ না মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেট নিয়ে। লোকে যদি এবার আবার এই অবস্থাতেও চায়, যতই সে ডিসক্রিট থেকে কন্টিনিউয়াম আসুক, ডিস্ট্রিবিউশনটা তো হারিয়ে যায়নি, সে তো ছড়িয়ে ছিটিয়ে থাকবে কোনো না কোনো ভাবে। আগে না হয় বেঞ্চ গুলো ক্লাসরুমে ভাগ ভাগ করে ফাঁকা ফাঁকা অবস্থায় ছিল, এখন বেঞ্চ গুলো গায়ে 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 বসে আছে। সেটা হোক না কেন, স্টুডেন্ট তোরা পালিয়ে যায়নি স্কুল কলেজ থেকে, তারা তো ঢুকছে ক্লাসরুমে। তাহলে এইরকম অবস্থায় কি করে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা জানতে গেলে তোমায় কিন্তু ক্যালকুলাসের সাহায্য নিতেই হবে। প্রথম পয়েন্ট হচ্ছে এইটা, বোঝাই যাচ্ছে ডিসক্রিট ফ্যাক্টর আর নেই, এভরিথিং ইজ ক্যালকুলাস, ফাংশন চলে আসবে। এখন ক্যালকুলাস কি বলছে, to discuss the continuum statistical mechanics, first assume any arbitrary energy value, say E, যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট তুমি নাও এই পিকচারটার মধ্যে, ধরে নাও E, ঠিক আছে? এটা একটা রেফারেন্স লেভেল তোমার 0। এবার ক্যালকুলাস বলে থাকে E এর পরে একটা ছোট্ট জায়গা তুমি নাও আর একটু উপরের দিকে ওঠো, সেটা তুমি বলো E প্লাস কি D। ক্যালকুলাস বলছে তুমি এইটুকুন জায়গার মধ্যে কনসেন্ট্রেট করো। ক্যালকুলাস কিন্তু কি করে জানো, ক্যালকুলাস সবসময় একটা মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকে, ইট ইজ অলওয়েজ ক্যারিজ আ মাইক্রোস্কোপ। যখন আমরা কোনো একটা গ্রাফ প্লট করি, গ্রাফের থেকে বলি স্লোপ বার করো, স্লোপ মানে তো একটা ছোট্ট জায়গার dy/dx, ও কিন্তু আসলে একটা মাইক্রোস্কোপ দিয়ে জায়গাটাকে দেখছে যে অ্যাকচুয়ালি জায়গাটার মধ্যে কি হয়েছে। সেই মাইক্রোস্কোপ দিয়ে দেখার মানেটা হলো ওই তুমি অপারেশনটা তখন করছো, ডিডিএক্স করছো, ইন্টিগ্রেশন করছো, সেই কাজগুলো তুমি তখন করছো, কিন্তু ও বসে আছে কিন্তু মাইক্রোস্কোপ নিয়ে, ঠিক আছে? তাহলে তুমি এখানে ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে ইউ আর অ্যাজিউমিং টু ক্লোজলি অ্যাসোসিয়েটেড এনার্জি ভ্যালুস, স্টেট লেভেল কিছুই আর বলবো না, এনার্জি স্টেটস বলতে পারো তুমি, কারণ ওই ভাগ ভাগ করা ঘরগুলো এখন একটা বড় ঘর হয়ে গেছে। যেমন তুমি ম্যাগনেটিজম পড়েছো না, অনেকগুলো ডোমেন থাকে ফেরোম্যাগনেটের মধ্যে, যখন বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো সব ডোমেন গুলো ভেঙে গিয়ে বড় একটা ডোমেন হয়ে যায়, কারণ তখন সব ডাইপোল গুলো সেম ডিরেকশনে চলে আসে, ডোমেন ট্রানজিশন একরকম। সেই ছোট ছোট ঘরগুলো ছিল এখন বড় ঘর হয়ে গেছে। তাহলে এবার আমি ধরবো এইটুকুন ঘরের মধ্যে এবার কতগুলো অ্যালাউড এনার্জি লেভেলস বা অ্যালাউড এনার্জি স্টেটস আছে, সেটাই ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে লেখা হবে ফাংশনাল ফর্মে এইভাবে। এটাকে কি বলবো, অ্যারো সাইন দিয়ে কি লিখবো, নাম্বার, এই সাইনটাকে বলা হয় নাম্বার অফ সাইন, পরীক্ষায় লিখবে না, আমি জাস্ট ইউজ করার জন্য বলছি, নাম্বার অফ এনার্জি স্টেটস, তারপরে কি বলা হয় in the energy interval in the energy in the D E between and D. E to E plus D, এইটুকুন জায়গার মধ্যে কতগুলো স্টেট আছে। আমি হয়তো গুনতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কোনো টেকনিক আছে ক্যালকুলেশনটা করা, সেটা পরে শিখছি। হাতে করে তো গুনবো না, দেখা যাক কোন যন্ত্রপাতি এবার ইউজ করে। বললাম যন্ত্রপাতি, ইউ হ্যাভ টু মেক ইউজ অফ দ্য ইনস্ট্রুমেন্টেশন। এটাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে কি বলা হয়, ডেনসিটি অফ, কি বলে, ডেনসিটি অফ এনার্জি স্টেট, একদম ডেনসিটি অফ এনার্জি স্টেট, ঠিক আছে? এবার তুমি ধরো এনার্জি গুলো যখন আছে
এবার তুমি তো এই বড় ক্লাসরুমটার মধ্যে সব স্টুডেন্টকে ঢুকিয়েছো, তার মানে সিস্টেমটার মধ্যে এইটুকুন জায়গায় সব পার্টিকেল গুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, ঢুকে গেছে তারা। এবার যখন এইটুকুন জায়গা তুমি দেখছো, তার মানে কিছু পার্টিকেল এইটুকুন জায়গার মধ্যেও আছে, মানে কিছু পার্টিকেলের এনার্জি এইটুকুন রেঞ্জের মধ্যেও তো থাকবে। মানে সোজা কথা, এইটুকুন জায়গায় কতগুলো ক্লাসরুম আছে, যতগুলো বেঞ্চ থাকবে ততগুলো পার্টিকেল তো থাকতে পারে গিয়ে, অন্তত প্রফেশনাল ভাবে, তাই না? তুমি বলতে পারো যদি 5খানা বেঞ্চে 10 জন ছেলে বসে, তা তুমি যদি নাম্বার অফ বেঞ্চ বাড়িয়ে 10খানা করো, তাহলে নিশ্চয়ই 10 জন ছেলে বাড়িয়ে তুমি 20 জন করতে পারো। তার মানে তুমি যদি বলো সাপোজ ইন দ্য গিভেন ইন্টারভাল this is the number of particles having the energy value in the given interval E2 E plus D, যেটাকে টেকনিক্যালি আমরা বলি অকুপেশন নাম্বার অফ দ্য পার্টিকেলস। তাহলে ওইটুকুন জায়গায় এতগুলো বেঞ্চ থাকবে, যদি অতগুলো বেঞ্চ থাকে তাহলে এতগুলো পার্টিকেল ওখানে বা ছেলে পেলে থাকতে পারে। তার মানে সোজা কথায় আমি এবার এটা বলতেই পারি, এই ছবিটা মুছিয়ে দিচ্ছি ছবিটা, যদি এইটাকে আমি ম্যাথামেটিক্যালি লিখতে চাই তাহলে আমি বলতে পারি somehow number of particles in the energy level is connected, আমি আর সাইন দিয়ে লিখবো না, এটাকে ম্যাথামেটিক্যাল একটা সাইন 1-to-1 সাইন বলে, this is related to the number of density of energy states directly, নাম্বার অফ দ্য directly associated করতে পারবো। যদি ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড করতে হয়, সবাই বলো তাহলে ইকুয়াল টু সাইন দিচ্ছি না কেন? না স্যার, ইকুয়াল টু সাইন কি করে দেবো? এটা একটা নাম্বার অফ বেঞ্চ আর একটা নাম্বার অফ স্টুডেন্ট, দুজন তো আর সেম না। মানে একটা মনে করো শুধু জড় পদার্থ, একটা হলো যে একটা মানে তার জীবন আছে, এরকম ধরো। তার মানে একটা তো ভেতরে ঢোকার পর তো মারপিট চলতেই পারে, না আমি এই বেঞ্চে বসবো, না তুই ওই বেঞ্চে বস, তাই না? এটা তো হতেই পারে। তাহলে এটা সিস্টেমের মধ্যেও কিন্তু চলছে। আফটার এন্টারিং ইনসাইড দা ছোট্ট এই ইন্টারভেলটার মধ্যে ঢুকলো ই আর ই প্লাস ডি, তুমি ঢুকিয়ে দিলে ইচ্ছা মতো পার্টিকেল গুলোকে। ইনসাইড দিস এনার্জি ইন্টারভাল দেয়ার উইল বি এ টাসেল, মারপিট কিন্তু চলবে, টু অকুপাই আ সার্টেন এনার্জি ভ্যালু ই, বা কোনো একটা জায়গাকে দখল করার মধ্যে তাদের জন্য মধ্যে কিন্তু মারপিট চলছে। তার মানে তুমি কিন্তু কনফার্ম বলতে পারছো না যে কোন ভ্যালুটাকে কে অ্যাকোয়ার করছে। কনফার্ম কি বলতে পারবে? মনে করো তোমার এখানে 1000 বেঞ্চ আছে, 1000 এনার্জি লেভেল স্টেটস আছে, আর তুমি এখানে 20,000 পার্টিকেল ঢুকিয়েছো, তুমি বলতে পারবে যে ওই পার্টিকেল তো ওইখানেই আছে? না স্যার, বলা যাবে না, definitely. That means you can only say a chance factor is there to occupy that value. চান্স থাকতে পারে যে এই জায়গাটাকে অ্যাকোয়ার করতে পারে, তার অতগুলো পার্টিকেল, তার চান্স হচ্ছে 50%। এইখান থেকে এইখানে বসতে পারে এতগুলো পার্টিকেল, তার চান্স হচ্ছে 80%। তাহলে দেখো কিভাবে কথাগুলো বলছি, এইখানে থাকতে পারে অতগুলো পার্টিকেল, তার চান্স এত, এইখানে থাকতে পারে এতগুলো পার্টিকেল, তার চান্স এত। সো এভরিথিং ডিপেন্ডস অন চান্স। এই চান্স ফ্যাক্টরটাকে এবার লেখা হলো টেকনিক্যালি আর একটা ফ্যাক্টর দিয়ে, তার সিম্বলটা হচ্ছে এইটা। That means finally NED is related to GED by this factor, and this is called PDF. ওই আমাদের ওই PDF না কিন্তু আবার, this is called PDF. PDF means probability distribution function. That means it will tell you, physically it means that this will tell you what is the probability of occupying a given energy value E. একটাকে অকুপাই করতে, এরকম একটাকে অকুপাই করতে কত প্রবাবিলিটি, তোমাকে এই ফাংশনটা বলে দিচ্ছে। তাই তোমার কাছে এতগুলো স্টেট আছে, তাকে অকুপাই করতে কত প্রবাবিলিটি, মাল্টিপ্লাই করলেই পাবো ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। আর এই যে প্রোডাক্টটা পাবো, এতগুলো বেঞ্চ আছে আর তাকে অকুপাই করার প্রবাবিলিটি এত, এটা গুণ করলে কি পেয়ে যাবো, কতগুলো টোটাল ওখানে পার্টিকেল আছে। হ্যাঁ, ব্যাস, এটাই হলো বেসিক নিয়ম। তাহলে এখন আর তুমি কিন্তু সবই কিন্তু নিয়ে এসছো, দেখো এনআই নিয়ে এসছো, জিআই নিয়ে এসছো, সেই সব ডিসক্রিট কেসই আছে, কিন্তু নতুন একটা জিনিস এখানে জুড়ে গেল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এইটা তোমাকে জানতেই হবে, এটাই আসল। কারণ আমরা এবার দুটো জিনিসটাকে পড়তে হবে। বোঝা যাচ্ছে এটাই যে
তোমাকে যদি এবার বলে নাও ইউ ক্যান ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ পার্টিকলস ইন দ্য সিস্টেম জাস্ট সিম্পলি বাই ইন্টিগ্রেশন অফ দিস থিং with possible with appropriate limits, তাহলে তোমাকে এইদিকেও ইন্টিগ্রেশনটা করতে হচ্ছে FEGD with proper limits. তাই তোমাকে জানতে হবে কিন্তু দুটো ব্যাপার, একটা জানতে হবে হাউ টু ক্যালকুলেট দ্য GED and what are the forms, what are the possible forms of the probability distribution function. তাহলে কন্টিনিউয়াস স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করতে গেলে তোমাকে দুটো যন্ত্র আবার শিখতে হচ্ছে, নতুন দুটো টুল। ওয়ান ইজ দ্য, আবার বলছি, ডেনসিটি অফ স্টেটস, ডেনসিটি অফ এনার্জি স্টেটস, আর একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তবে একটা কথা এখানে বলে রাখি, এটা গুলিয়ে ফেলবে না, এনার্জি, মোমেন্টাম এগুলো সবই তো ইকুইভ্যালেন্ট জিনিস। তাই জন্য অনেক জায়গায় তুমি দেখবে অনেক বইতে এনপি ডিপি এটাও ক্যালকুলেট করা হয়, তখন ইটা পাল্টে গিয়ে পি এর ফাংশন হয়ে যাবে, জিটা পাল্টে গিয়ে জিপিডিপি হবে। যদি কোয়ান্টাম মেকানিক্যাল কেস স্ট্রিক্টলি আসে, সেখানে তুমি জানো ই ইকুয়াল টু এইচ নিউ বা পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, সেখানে তুমি এন নিউ ডি নিউ বলতে পারো, তখন এফ নিউ চলে আসবে, জি নিউ ডি নিউ আসবে। আবার কি বলো না আমি এন ল্যামডা ডি ল্যামডা করবো, যেগুলো রেডিয়েশন লতে আসে, তখন এফ ল্যামডা হবে। শুধু এগুলো ঘাবড়াবে না, depending on E, P, nu or lambda, you independent of all these things you can calculate F, G and N. বোঝা যাচ্ছে কি বলছি? এগুলো নিয়ে ঘাবড়িও না, তখন নামগুলো চেঞ্জ হবে। ডেনসিটি অফ মোমেন্টাম স্টেটস, কি করছিস? চার্জ এখনো আছে, দিস না এখন। ডেনসিটি অফ মোমেন্টাম স্টেটস, ডেনসিটি অফ এনার্জি স্টেটস, তুমি এদিকে আসবে, চেহারা দেখাবে, দেখাবে। ডেনসিটি অফ মোমেন্টাম স্টেটস, ডেনসিটি অফ এনার্জি স্টেটস, ডেনসিটি অফ ফ্রিকোয়েন্সি স্টেটস, সবগুলোর মানে একই। মানে হোয়াট আর দ্য নাম্বার অফ স্টেটস ইন দিস ইন্টারভাল অফ এনার্জি এত, হোয়াট আর দ্য নাম্বার অফ স্টেটস ইন দিস ইন্টারভাল অফ ফ্রিকোয়েন্সি এত, এন্ড সো অন। ঠিক আছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তাহলে এই অবধি করার পর আমাদের এবার নেক্সট কাজটা হচ্ছে টু ক্যালকুলেট দ্য or find out, কি বললাম, ডিস্ট্রিবিউশন ফাংশন PDF, আর একটা কি, কোন কোন দুটো ক্যালকুলেট করতে হবে এবার? স্যার ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন আর হচ্ছে জিইডি। মানে সোজা কথায় বলতে গেলে তোমাকে ক্যালকুলেট করতে হবে ডিস্ট্রিবিউশন ফাংশন, আর একটা হচ্ছে জি, মানে হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। এনার্জি কথাটা শুধু বলবো না আমি, মোমেন্টাম তো হতে পারে, যা ইচ্ছা খুশি। তোমাকে এই দুটো ক্যালকুলেট করা এবার শিখতে হবে। এখন দেখা যাচ্ছে টাইম লিমিটটা কমে এসছে, আমি তাহলে কি ব্রেকটা দিয়ে আরেকটা নেব, বলো? হ্যাঁ স্যার। তাহলে 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, ঠিক 5 মিনিট, হ্যাঁ বেশি না। চলো, হ্যাঁ ঠিক আছে, 5 মিনিটের ব্রেক দিচ্ছি।